বাংলাদেশের গণ অভ্যুত্থানের কাছাকাছি সময় নেপালেও গণ অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশে যেরকম ইয়াং ছাত্র সমন্বয়কারীরা অংশগ্রহণ করেছিল, দেশের সমস্ত জনগণও অংশগ্রহণ করেছিল, সেখানেও জেএনজিরাই অগ্রগামী ছিল। তো দুইটা দেশের পার্থক্য হচ্ছে যে সেই গণ অভ্যুত্থানের পরে নেপালে জেএনজিরা অ্যাকচুয়ালি ইলেকশন করে ক্ষমতাও গিয়েছে, ওদের প্রধানমন্ত্রীও হয়েছে। তো এখন পত্রপত্রিকায় দেখলাম যে তাদের যে জেএনজিদের নেতা প্রধানমন্ত্রী, গায়ক, র্যাপার, তো এই 2-3 মাসের মধ্যেই জনপ্রিয়তা একদমই কমে যাচ্ছে। সব জায়গায় ঠোকাঠুকি হচ্ছে সরকারের সাথে, পার্লামেন্ট ঠিকমতো চলছে না, মানুষ খুব নাখোশ। তো চাকরির সুবাদে আমার শুরুর দিকে আমি কাঠমান্ডুতে অনেকদিন ছিলাম। বাংলাদেশে একটা কোম্পানিতে চাকরি করতাম, ওখান থেকে আমাকে ডেপুটেশনে কাঠমান্ডু পাঠানো হয়েছিল। তো তখন আমি নতুন বিয়ে করেছি, আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম অনেকটা হানিমুনের মতো। তা আমরা কাঠমান্ডুতে ছিলাম দরবার মার্গের কাছাকাছি। যাই হোক, তো সেই জন্য নেপালটা আমার কাছে সবসময় একটু সেকেন্ড হোমের মতো মনে হয়। তো সেই জন্য ওখানকার খোঁজ খবর দেখলে জানাশোনা মনে হয়, অনেক দিন ছিলাম। তো যাই হোক, তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নেপালের যে জেএনজিদের যে গভর্নমেন্ট, সেটা খুব ভালো করছে না। তা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে যে বাংলাদেশ, আহ, আমরা সেই গণ অভ্যুত্থানের পরে যদিও 16-18 মাসে আমাদের ছাত্র সমন্বয়করা, ডক্টর ইউনূস গভর্নমেন্টরা, সাথে জামাত, শিবির, বর্তমান এনসিপি সবাই মিলে 16-18 মাস চালিয়েছিল। তো সেটা আমরা নমুনা দেখেছি। তো ভাগ্য ভালো বাংলাদেশের মানুষ বেঁচে গেছে যে নেপালের মতো জেএনজিরা সরকারে চলে যায় নাই। আসলে একটা ফ্যামিলি যেমন চালাইতে গেলে ম্যাচুরিটির দরকার হয়, বুদ্ধিশুদ্ধির দরকার হয়, এক্সপিরিয়েন্সের দরকার হয়, তেমনি একটা দেশ চালাতে গেলেও এই সমস্ত লাগে। তো আমাদের বাংলাদেশের ভাগ্য ভালো যে একটা ম্যাচিউর দল এসছে ক্ষমতায়, ম্যাচিউর প্রধানমন্ত্রী এসছেন, রাজনৈতিক অভিজ্ঞতা আছে, দলের অভিজ্ঞতা আছে। তা নেপালের জেএনজিরা যদিও সেই সময় হুজুকে ক্ষমতায় গেছে, কিন্তু এখনই মনে হচ্ছে যে ওদের অ্যাক্টিভিটিস, পলিসি, সরকার গঠনে কোনো কিছুতেই মানুষ সুবিধা পাচ্ছে না, পাওয়ার কথাও না। কারণ সব কিছুতে ওই যে বললাম একটু এক্সপিরিয়েন্স লাগে, এক্সপার্টিস লাগে। খালি হুজুগে ওই যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, তারপরে এটা করব না, সেটা করব না, এটা উল্টে ফেলবো, ওটা উল্টে ফেলবো, এই করে তো সংসারও চলে না, একটা দেশও চলে না, সংসদ চলে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। সব চেঞ্জই করতে হয়, একটু আস্তে ধীরে করতে হয়। দেশের চেঞ্জ হঠাৎ করে সব কিছু করা যায় না। একটা অর্গানাইজেশনে চেঞ্জ আনতে হলেও আস্তে আস্তে করতে হয়, কারণ একটা দেশের শাসনযন্ত্র অনেক বিশাল, এটাকে হঠাৎ করে এক রাতের মধ্যে সব চেঞ্জ করে ফেলা যায় না। তা আমাদের এখন আফটার দি ফ্যাক্ট মনে হচ্ছে যে বাংলাদেশের ভাগ্য ভালো যে সেই সময় গণ অভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্টটা হওয়াতে আমরা 15, 16, 18 মাসে আমাদের সেই জেএনজিদের দৌরাত্ম্য দেখেছি, ওদের উল্টাপুল্টা কথন বলন চলন এগুলি দেখেছি। বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়া মানুষ দেখেছে। সেই জন্যই যখন ইলেকশন হয়েছে 16-18 মাসের পরে, তো তখন জনগণ বুঝে গিয়েছে যে এদেরকে দিয়ে হবে না। তো একদিকে সাপে বর হয়েছে যে সেই ইন্টারিম গভর্নমেন্টের টাইমটা লেংদি হওয়াতে মানুষ ওদের চরিত্রটা বুঝতে পেরেছে যে এরা সত্যিকার অর্থে দেশটা ভালোভাবে চালাতে পারবে কিনা। তো যদি কুইকলি ইলেকশন হয়ে যেত, ধরেন প্রথম 2-4 মাসের মধ্যে, তখন তো এদেরকে ঠিকমতো চেনা যেত না। তখন নেপালের জেএনজিদের মতো হয়তো হুজুকে নূতন পার্টি ক্ষমতায় চলেও যেতে পারত। তো গেলে এখন আমাদের সেই কনসিকুয়েন্স ভোগ করতে হইতো। তো ওই যে আমি মাঝে মাঝে বলি যে সব কিছুরই পজিটিভ দিক দেখতে হয়। তো ডক্টর ইউনূস গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের সেই ইলেকশনটাকে লেংদি করানোতে, নানা রকম ছল চাতুরি করাতে
দেশের জনগণ, সাধারণ মানুষ, নির্দলীয় মানুষ সবাই অ্যাকচুয়ালি ওদের সবার চরিত্র বুঝে গেছে। যেমন বুঝেছে এনসিপিওয়ালাদের, যেমন দেখেছে জামাতওয়ালাদের, যেমন দেখেছে ডক্টর ইউনূসদের। সেজন্যই পরবর্তীকালে ইলেকশনে ঠিক ডিসিশনটা নিয়েছে। তো একদিকে শাপে বর হয়েছে যে ডক্টর ইউনূস গভর্নমেন্ট নানা ছলচাতুরি করে লেংদি করানোতে ওদের আসল চরিত্রটা দেখা গেছে। ফলে মানুষ ইলেকশনের সময় সঠিক ডিসিশন নিতে পেরেছে। তো নেপালের জেএনজিদেরটা একটু দ্রুত হয়ে গেছে, সেই সময় মানুষ জাজ করতে পারেনি। ফলে ওরা তখন বুঝে নেই, মনে করছে ইয়াং জেনারেশন যে দেশকে একদম স্বর্গে নিয়ে যাবে, সেটারই ফল এখন ভোগ করতেছে। তো সব কিছুরই দেখেন একটা পজিটিভ সাইড আছে, এটাকেই বলে শাপে বর।